বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, তিনি যশোর কারাগারে বন্দী আছেন 5 আগস্টের পর থেকে। কিন্তু শুক্রবার তার স্ত্রী এবং একমাত্র শিশু সন্তান, 9 মাসের শিশু সন্তান, তাদের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না। পরিবারের আবেদনের পরেও তাকে সামান্য কয়েক ঘন্টার জন্য মুক্তি দেওয়া হলো না। মানে পৃথিবী থেকে চলে যাওয়া তার স্ত্রী এবং সন্তানের মুখটা দেখার জন্য পরিবারের সদস্যরা অবশেষে বাধ্য হয়ে এই 2 আপন ব্যক্তির লাশ নিয়ে গেল যশোর কেন্দ্রীয় কারাগারের জেল গেটে। 5 বছর আগে সাদ্দামের বিয়ে হয়। তার স্ত্রীর নাম সুবর্ণা স্বর্ণালী এবং 5 আগস্ট অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে সাদ্দাম কারাগারে বন্দী হন। এরপর তাদের একটা সন্তানের জন্ম হয়, একমাত্র পুত্র সন্তান নাজিফ। নিশ্চয়ই সাদ্দাম তার সেই শিশু সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি। এর মধ্যে সাদ্দামের জামিন হয়েছিল, কিন্তু সেই পুরনো কাহিনী। জামিন আদালত থেকে হলেও তাকে অন্য মামলায় জড়িয়ে আবার কারাগারে রাখা হলো। সাদ্দাম তার একমাত্র শিশু সন্তানকে কোলে নিতে না পারার যে গভীর যন্ত্রণা, বেদনার কথা, সেগুলো উল্লেখ করে এর মধ্যে একবার চিঠি দিয়েছিল তার স্ত্রীকে, যে তার সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারছে না। এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, সেটি বোঝানো সম্ভব নয়। এবং যেটি জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে খবর এলো, এই যে হতাশা সবার মধ্যে, সেই হতাশা থেকে সাদ্দামের স্ত্রী স্বর্ণালী তার একমাত্র পুত্র সন্তান নাজিফকে পানিতে চুবিয়ে হত্যা করে। পরে তিনি নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এবং এই ঘটনার পর সাদ্দামের পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল জেল গেটে, জেলারের কাছে, যে সাদ্দামকে যেন কয়েক ঘন্টার জন্য অন্তত তার মৃত স্ত্রী এবং মৃত সন্তানের মুখটা দেখার জন্য মুক্তি দেওয়া হয়। জেলার বললেন যে এটি জেলা প্রশাসনের দায়িত্ব। জেলা প্রশাসন থেকে জানানো হলো যে বিষয়টি জেলা প্রশাসন দেখবে। মানে জেলা প্রশাসক আবার বলছে জেলা প্রশাসন দেখবে, মানে কে কার কাঁধে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করতে পারে, সেই প্রতিযোগিতা। সাদ্দামের যে ঘটনা, এমন ঘটনা কিন্তু আরও অনেক আছে। আমি যখন কারাগারে ছিলাম, আমাকে শিশু সন্ত্রাসী বানিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেশের সূর্য সন্তানদেরও শিশু সন্ত্রাসী বানানো হলো। একসাথে কারাগারে প্রেরণ করা হলো জামিন না দেওয়ার কারণে। তখন তো অনেক গল্প শুনেছি, নিজের চোখে অমানবিক জীবনযাপনের কথা শুনেছি, দেখেছি অনেককে। তার মধ্যে একজন পল্টন থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফাহাদুল্লাহ প্রায় কাশিমপুর কারাগারে আমি যখন ছিলাম, আমার পাশের ওয়ার্ডে ছিলেন তিনি প্রায় আমাকে বলতেন, ভাই, আমার একটা মাত্র ছেলে, তার ছেলের বয়সও 9-10 মাস, নাজিফের মতো। 10 নভেম্বর তিনি আটক হন এবং তিনি কারাগারে থাকা অবস্থায় তার স্ত্রীর সন্তান হয়। আজ অবধি ছেলেটাকে কোলে নিতে পারেনি এবং সে তার ওয়াইফকে বলে দিয়েছে যে বাচ্চাকে জেল গেটে নিয়ে এসো না, সে সহ্য করতে পারে না। এমন অসংখ্য কাহিনী। যেটা বলতে যাচ্ছি, যে জামিনটা তো মানুষের ন্যূনতম আইনগত অধিকার। আমাদের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দেওয়া হচ্ছে না, জামিন না দিয়ে উল্টো আরও একটি মামলায় তাকে জড়িয়ে দেওয়া হলো। এই সরকার নাকি সংস্কার করছে, এই সরকার নাকি ইতিহাস নির্মাণ করছে। এই যে সব ইতিহাস নির্মাণের উদাহরণ,
কারাগারে মানুষ যেভাবে মাসের পর মাস, যেমন ফাহাদের কারাগারে থাকার বয়স হয়ে গেছে প্রায় 14 মাস, 4 মাস 5 মাস থাকার পরে হয়তো কারো কারো জামিন হচ্ছে, আবার নতুন নতুন মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। 4 লাখ 5 লাখ টাকা খরচ করে এক এক মামলায় কাউকে কাউকে জামিন নিতে হচ্ছে, ভিটে মাটি বিক্রি করে জামিন নিতে হচ্ছে। লাভ কি? জামিন দেওয়া হচ্ছে না। কারো কারো হয়তো জামিন মিলছে, আমাদের মতন হাতে গোনা 2-4 জন মানুষ যারা চরম সৌভাগ্যবান, অথবা যাদের জন্য দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ গড়ে উঠেছে, হয়তো তাদের কাউকে কাউকে জামিন দেওয়া হচ্ছে, এছাড়া জামিন মিলছে না। সাদ্দামের যেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, তার এই ঘটনার জন্য দায়ী কে? কাকে দায়ী করব? আইন উপদেষ্টা আর এক আমাদের মহামান্য অধ্যাপক আসিফ নজরুল চিৎকার করে বলেন যে গত 18 মাসে এ দেশে যে সংস্কার হয়েছে তা আর কোথাও হয়নি, এই বাংলাদেশে তো নয়। অসত্য কথা বলারও একটা লিমিট থাকে। তারা এমন সব বয়ান দিচ্ছেন যে পুরো বাংলাদেশকে নাকি উল্টে পাল্টে একেবারে মানে সভ্যতার যুগে নিয়ে গেছে। উল্টে পাল্টে ঠিকই দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সব কিছু পাল্টে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের যে ভাস্কর্যগুলো ছিল এই দেশে, সব বেদাত ঘোষণা করা হয়েছে। মানে কথিত ইসলামী দলগুলো তো তাই বলছে, সরকারের ভরকেন্দ্রে যারা রয়েছে। অথচ জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আবার ভাস্কর্য করা হচ্ছে, সেটি আবার কোনো বিষয় না। আগেগুলো ছিল মূর্তি, এগুলো হচ্ছে ভাস্কর্য। কবরেরও ভাস্কর্য হয়। গণভবনে যে কথিত জাদুঘর করা হয়েছে, সেখানে কবরের আদলে কিছু জিনিস তৈরি করা হয়েছে। মানে জুলাই আন্দোলনে এত এত মানুষ নিহত হয়েছেন, এগুলো সব সহি। এর জবাব অবশ্যই একদিন না একদিন যারা জড়িত এইসব ঘটনার সঙ্গে তাদের সবাইকে দিতেই হবে। সাদ্দামের পরিবারের জন্য, সাদ্দামের জন্য আমাদের শোক জানিয়ে অহেতুকতার সাথে তামাশা না করাই ভালো। ধরে নিলাম যে সাদ্দাম হত্যা করেছে, কথার কথা বললাম তর্কের খাতিরে, সত্যি সত্যি সে অপরাধী, জামিন মিলছে না, কিন্তু নিহত বা মৃত স্ত্রী সন্তানকে শেষবারের জন্য দেখতে কয়েক ঘন্টার মুক্তিও মিলবে না, এটা হতে পারে? ধিক্কার জানাই এমন বাংলাদেশকে, যেখানে একজন বাবা মাত্র 9 মাস আগে তার জন্ম নেওয়া সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি, তার সন্তানের চেহারাটা দেখতে পারেনি। তার স্ত্রী মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন, নিজে আত্মহত্যা করেছেন, সাথে সন্তানটিকেও মেরে ফেলেছেন। আর সেই স্ত্রী এবং সন্তানের জানাজা তিনি দিতে পারেন নাই, তাদেরকে মাটি দেওয়ার সৌভাগ্য তার হয় নাই, কারণ তিনি একজন ছাত্রলীগ নেতা। মামলার আসামি জেলে আছেন, কিন্তু আজকে ডক্টর আসিফ নজরুলের বাংলাদেশ, ওনার আইন মন্ত্রণালয় এতটা জটিল হয়েছে যে শেষ মুহূর্তে এসে স্ত্রী এবং এই সন্তান, তিনি কারাগারে থাকা অবস্থায় 9 মাস আগে তার সন্তানটা হয়েছে, একটা চিঠি লিখছিল, যে চিঠিতে বাচ্চাটাকে এক নজর দেখার, একবার কোলে নেওয়ার অনুভূতিটা তার হয় নাই, কারণ সে তার বাচ্চাকে দেখতে পারে নাই। মামলা অপরাধ করছে, কারাগারে আছে, কিন্তু যেই কারাগার থেকে মৃত্যুর পরেও স্ত্রী সন্তানের জানাজায় উপস্থিত থাকার সুযোগ নাই, যেই কারাগার থেকে তাদের লাশটা দাফন কাফন করার, মাটি দেওয়ার সুযোগ দেওয়া হয় না, এমন বাংলাদেশ আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে। আমি আজকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি, কারণ আওয়ামী লীগের সময় ডান্ডাবেরি পড়িয়ে একজন ভাইকে জানাজায় নেওয়া হয়েছিল। আমি এই ভিডিওটা করছিলাম, কয়েক কোটি মানুষ দেখছেন। আইনমন্ত্রী আনিসুল হককে বলছিলাম যে আপনার জন্য এই দিন অপেক্ষা করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালরে বলছিলাম আপনার পরিণতি এই মানুষগুলোর অভিশাপে অনেক খারাপ হবে। কিন্তু আজকে যারা ক্ষমতায় বসে আছেন, কি এমন অপরাধ এই সাদ্দামের? সে ছাত্রলীগ করে, এটাই তার অপরাধ। কেন তার স্ত্রী আত্মহত্যা করলো? এই রাষ্ট্রের সিস্টেমের কারণে, কারণ তার স্বামীর মুক্তি হবে না। 9 মাস হয়েছে বাচ্চা, হতাশা তাকে পায়া বসছিল, জীবন দিয়ে দিছে, প্রেম ভালোবাসা করে বিয়ে করে। মানে আমি জানি না আমার স্ক্রিপ্টটা আসলে ঠিকঠাক হচ্ছে কিনা, আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে ভিডিওটা শেয়ার করেন। আসলে মানে হয় কি যে আমরা যে পরিবর্তনগুলো চাই, যে পরিবর্তনের আশায়
শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হলো, সেই পরিবর্তন আসলে এই ধরনের ঘটনাগুলো কি নিদর্শন রেখে যাচ্ছে, কি এক্সাম্পল রেখে যাচ্ছে। 5 বছর আগে প্রেম করে বিয়ে করেছিল কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জোয়েল হাসান সাদ্দাম। দাম্পত্য জীবনে জন্ম নিয়েছিল শেহজাদ হোসেন নাজিফ নামক ফুটফুটে একটি পুত্র সন্তান। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাদ্দাম গ্রেপ্তার হয়, তারপর তাকে কারাগারে পাঠানো হয়। এর মধ্যেই 9 মাস আগে তার এই সন্তান জন্ম নিয়েছিল। ভাবা যায় যে কতটা প্যাথেটিক। জন্মের পর তো বাবাকে দেখেই নাই, এমনকি সন্তানকে একবার কোলে নেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা সাদ্দামকে কুড়ে করে খাচ্ছিল। কারাগার থেকে স্ত্রীকে লেখা একটা চিঠিতে তার এই পুত্রকে কোলে নিতে না পারার যে গভীর বেদনা, সেই বেদনার কথা উল্লেখ করেছিল সাদ্দাম, কিন্তু সেই আশা তার আর পূরণ হলো না। স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে না পারার হতাশা শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে কানিজ সুবর্ণা স্বর্ণালী এবং তার শিশু সন্তানের জীবন, কারণ তিনি আত্মহত্যা করেছেন। আজকে বিকেলে শেষবারের মতন স্ত্রী এবং সন্তানকে এক নজর দেখতে মরদেহ নিয়ে যাওয়া হয় যশোর কারাগারের জেল গেটে। তবে স্থানীয়দের দাবি এই মৃত্যু রহস্যজনক। তারা ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছেন। আপনার বলা হচ্ছে যে মৃত কানিজ সুবর্ণা স্বর্ণালীর ভাই সুবল হাওলাদার বলছেন, আমার বোনের স্বামী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে আমরা মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসনকে জানিয়েছিলাম। জেলা প্রশাসন থেকে জানানো হয়, যেহেতু তিনি যশোর কারাগারে বন্দী, বিষয়টি যশোর জেলা প্রশাসন দেখবে। সময় স্বল্পতার কারণে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই যে শেষবারের মতন জেল গেটে স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখানো হবে। এখন বাগেরহাটের যিনি জেলা প্রশাসক আছেন মোহাম্মদ বাতেন, তিনি বলছেন যে সাদ্দাম যশোর কারাগারে রয়েছে, প্যারোলে মুক্তির বিষয়টি জেলা প্রশাসনের এখতিয়ার, এ বিষয়ে আমাদের কিছু করার নাই। বাতেন ভাই, আপনার বউ বাচ্চার যদি এরকম হয়তো, বাতেন ভাই, আপনি কি বাগেরহাটের জেলা যশোরের জেলা প্রশাসককে ফোন দিতেন নাকি দিতেন না? সবসময় এত আইন দেখাইয়েন না ভাই। এই দেশে আইনের মাইকা বাপ হয়ে আছে সবসময়। যারা ক্ষমতায় থাকে তারা আইনের মারে বাপ করে দেয়। বাতেন ভাই, খুব খারাপ লাগছে আমার নিউজটা দেখা। আর আমাদের বাগেরহাটের যিনি ওসি সাহেব আছেন, তিনি বলছেন যে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা, একটি অপমৃত্যু মামলার রেকর্ড করা হয়েছে। গত শুক্রবার বাগেরহাটে 9 মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে পানিতে চুবিয়ে শেষ করার পর ঝুলন্ত অবস্থায় মা কানিজ সুবর্ণা স্বর্ণালীর দেহ উদ্ধার করা হয়। এখন এটা কি আসলে স্বাভাবিক মৃত্যু নাকি কোনো পরিকল্পিত ঘটনা জানি না, তবে আমি ওইদিকে যাচ্ছি না, এটা পুলিশ তদন্ত করবে। আমার কথা হচ্ছে সাদ্দামরে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না? কারণ সে ছাত্রলীগ করে, এটাই তো। 10টা মার্ডার কেসের আসামি হইতে পারে, কিন্তু তার স্ত্রী সন্তানকে জানাজা, দাফন কাফন, লাশটা মাটিতে, 9 মাসের সন্তান চোখে দেখে না, এতটা প্যাথেটিক। আমার কাছে মানে কি যে ভাই খারাপ লাগতেছে, বিশ্বাস করেন, কারণ আমার নিজের একটা বাচ্চা আছে। এতটা অমানবিক বাংলাদেশ হয়ে গেছি আমরা। শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস বসে আছেন ক্ষমতায়। ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছিলেন, আল্লাহ 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 আমার যদি একবার ক্ষমতায় দিতা, তো ক্ষমতা দিছে আসিফ ভাই। এগুলো আপনাদের উপরে অভিশাপ আকারে আসবে। তৎকালীন সময় আইনমন্ত্রী আনিসুল হককে বলছিলাম, অভিশাপ আসবে, অভিশাপ, ধ্বংস হয়ে যাবেন। আসাদুজ্জামান খান কামাল রে বলছি, ধ্বংস হয়ে যাবেন। উল্টা পুলিশ দিয়ে ডিস্টার্ব করছে, তোরা কেন বলিস? এখন আপনাদেরকে বলতেছি, মানে এগুলার যে আহাজারি, এটা আপনার উপর আসবে ভাই, আরো 10 গুণ তীব্র আকারে আসবে, কারণ কিছু বিচার প্রকৃতি করে ফেলে। আমি এই ঘটনায় টোটাল নিন্দা জানাই যে এত আইনের মারপ্যাচ মাঝে মাঝে সাধারণ মানুষের জন্য তৈরি হয়, আর বড় লোকদের বেলা আইনের কোনো কিছুই নাই, তোয়াক্কা নাই, রাষ্ট্র ছেড়ে চলে যেতেছে। এই বাংলাদেশ নিয়ে আজকে আর কিছু বলার নাই, আসলে নাই। তবে ভবিষ্যতের জন্য এগুলা নিদর্শন হয়ে থাকলো।